হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউ ক্যান লার্ন ইংলিশ। তো এই ভিডিও ক্লাসে আমরা ইংলিশ অনার্স ফোর্থ ইয়ারের 19th সেঞ্চুরি নভেল নামক যে পেপারটি রয়েছে সেই পেপার থেকে প্রথম যে নভেলটি রয়েছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টিনের লেখা, সেই নভেলের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি আজকে আমরা পড়ব। তো আজকের ভিডিও ক্লাসের মাধ্যমে এই নভেলটির চ্যাপ্টার 1 থেকে শুরু করে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি চ্যাপ্টারের টেক্সট পড়ব। তো তোমরা দেখো যে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রথম পেপারটি কিন্তু হচ্ছে 19th সেঞ্চুরি নভেল। আর এখানে টোটাল আমাদের 4টি নভেল রয়েছে। তো আমি চেষ্টা করছি তোমাদের ফোর্থ ইয়ারের যে টেক্সটগুলো রয়েছে প্রত্যেকটাকে তোমাদের সামনে রিডিং করে উপস্থাপন করতে। তো এই নভেলটির মাধ্যমেই আজকে আমাদের পড়া শুরু হলো। আর তো আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে, যেহেতু আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি। একবারে হয়তো নভেলটি আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও ক্লাসের প্রয়োজন হবে। তো আমি সেভাবে না দিয়ে জাস্ট চ্যাপ্টার ওয়াইজ যতগুলো ভিডিও ক্লাস লাগবে আমি তোমাদেরকে ভিডিও ক্লাসের মাধ্যমে এই নভেলটি উপস্থাপন করব। তো এই টেক্সটির যে চ্যাপ্টারগুলো রয়েছে তা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে উপস্থাপন করা আছে। তো এই বইটাতে ভলিউম আকারে না দিয়ে একদম ধারাবাহিকভাবে চ্যাপ্টারগুলো দিয়ে দিয়েছে। তো এখানে যদি আমরা একটু দেখি, দেখো চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 61, অর্থাৎ এখানে 61টি চ্যাপ্টার রয়েছে। তো আমরা এভাবে 61টি ভিডিও ক্লাসের মাধ্যমে এই পুরো বইটিকে আমরা কভার করব এবং তোমরা ধারাবাহিকভাবে দেখবে। আমি চ্যাপ্টারগুলো হয়তো আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে 61টি ভিডিও ক্লাস রেডি করছি, কিন্তু তোমরা পারলে এক সিটিংয়েই অনেকগুলো কিন্তু ভিডিও ক্লাস দেখে নিতে পারবে। যেহেতু আমি ছোট ছোট করে দিচ্ছি যাতে তোমরা ধারাবাহিকভাবে দেখতে পারো এবং বোরিং না হয়ে যাও, তার কারণে। ওকে, দেখো এই যে 61টি চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারগুলোকে আবার কোনো কোনো বইয়ে ভলিউমে ভাগ করেছে। হ্যাঁ, যে 3টি ভলিউমে ভাগ করে প্রত্যেকটা ভলিউমে হয়তো 19টা 20টা করে চ্যাপ্টার দিয়ে তারা এই 61টি চ্যাপ্টারকে দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা ভলিউমে যাব না, যেহেতু টেক্সট একই, আমরা চ্যাপ্টার ওয়াইজই এগুলোকে পড়বো। তোমরা অনেকেই আবার টেক্সটগুলো পড়ো না, কিন্তু ইংরেজি সাহিত্যে পড়ে যদি টেক্সট না পড়া হয় তাহলে এটা আসলেই এক ধরনের সুইসাইডাল অ্যাটেম্প্ট হয়ে যায়। ঠিক আছে, টেক্সট পড়লে আমরা রাইটার কিভাবে একটা গল্পকে উপস্থাপন করেছেন সেটা যেমন আমরা বুঝতে পারি, সাথে সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে দক্ষতা সেটাও কিন্তু আমাদের বেড়ে যায়, কারণ একজন নেটিভ ইংলিশ রাইটারের লেখা আমরা কিন্তু বই পড়ছি। অতএব তারা কিভাবে লিখেছে, কিভাবে ওয়ার্ড চয়েস করেছে, কিভাবে নভেলটিকে বা গল্পটিকে উপস্থাপন করেছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা ভালো মতো জানতে পারি, তাই না? তা চলো আমরা আমাদের টেক্সট পড়া শুরু করি। গল্পটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং সমাজের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তো গল্পটা পড়তে পড়তে আমরা সবকিছু জেনে যাব এবং প্রয়োজনীয় যে সকল কমেন্টারি প্রয়োজন সেগুলো আমি তোমাদের সাথে বলার চেষ্টা করব। তো দেখো, চ্যাপ্টার 1 তথা পুরো নভেলটি খুবই গুরুত্বপূর্ণ একটা থিমেটিক আইডিয়া দিয়ে শুরু করা হয়েছে। হ্যাঁ, এই আইডিয়াটি খুবই গুরুত্বপূর্ণ এত যে আমার বিসিএস পরীক্ষার ভাইভাতে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। হ্যাঁ, যে প্রথম লাইনটি কি। তো যাই হোক, আমি পড়ে যাওয়ার কারণে বিষয়টি পেরেছিলাম। তো আমরা যদি শুরু করি তাহলে কি বলছে দেখো, ইট ইজ আ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজড। বলছে এটা একটা সর্বজন স্বীকৃত সত্য। কি সেটা? দ্যাট আ সিঙ্গেল ম্যান ইন পজিশন অফ গুড ফরচুন। হ্যাঁ, যে একজন অবিবাহিত বা ব্যাচেলার লোক যার রয়েছে ব্যাপক সম্পদ, বা যে হচ্ছে সৌভাগ্যবান, তার ক্ষেত্রে কি থাকে? মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ। তার হয়তো একটা ওয়াইফের অভাব থাকে না, সে একটা ওয়াইফের অভাব বোধ করে। সে হচ্ছে সৌভাগ্যবান একজন মানুষ, তার প্রচুর সম্পদ রয়েছে, তার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপরেও এইরকম একজন সিঙ্গেল মানুষ বলতে এখানে বুঝবো কি? অবিবাহিত, হ্যাঁ, যে এখনো বিয়ে করেনি, এরকম মানুষের একটা জিনিসের অভাব রয়েছে, আর সেটা কিসের অভাব? ওয়াইফের অভাব। আসলে এই কথাটা কারা বোধ করে? যে ব্যক্তি সিঙ্গেল সে কি বোধ করে এটা, নাকি আশেপাশের মানুষেরা বোধ করে? বিশেষ করে যাদের অবিবাহিত মেয়ে রয়েছে, হুম, তারা কি এই কথাটা মনে করে যে এই লোকটার হয়তো একটা ওয়াইফের অভাব রয়েছে, যদি আমাদের মেয়েকে এদের সাথে বিয়েটা দিই তাহলে হয়তো এর 16 কলা পূর্ণ হয়ে যাবে, তাই না, জীবনের। হুম, মানে জীবনটা সম্পূর্ণ হয়ে যাবে। তা এরকম একটা কথা দিয়ে কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, এই কথাটা কারা মনে করছে, কিভাবে মনে করছে? হ্যাঁ, এবং রাইটার এই কথাটা কোন অ্যাঙ্গেলে বলার চেষ্টা করেছেন আমরা কিন্তু টেক্সটটি পড়তে পড়তে বুঝে যাব। তারপরে কি বলছে দেখো, হাউএভার লিটিল নন
দ্য ফিলিংস অর ভিউজ অফ সাচ আ ম্যান, মানে এরকম মানুষের এই ধরনের ফিলিং বা ভিউজ হয়তোবা যতটুকুই সে কম জানতো, মানে সে হয়তো মানে ওই ব্যক্তিটা হয়তো এই বিষয়টা কম জানে, তাই না? হয়তোবা সে এই বিষয়টা নিয়ে খুব একটা টেনশন করছে না, চিন্তা করছে না। কিন্তু বলছে কি, যখন তিনি কি করেন, মেবি অন ইজ ফার্স্ট এন্টারিং আ নেইবারহুড, যখন সে কোনো একটা এলাকাতে বা গ্রামে সে প্রথম প্রবেশ করে, দিস ট্রুথ ইজ সো ওয়েল ফিক্সড ইন দ্য মাইন্ডস অফ দ্য সারাউন্ডিং ফ্যামিলিজ। দেখো তাহলে কাদের মনে এটা ফুটে ওঠে? সারাউন্ডিং ফ্যামিলিজ, মানে যেখানে সে বসবাস করে বা যেখানে সে থাকে বা যেখানে সে প্রথম আসে, সেই এলাকার যে পরিবারগুলো রয়েছে, এই পরিবারগুলোর মনে এই সত্যটা হয়তো ভালো মতো গেঁথে যায়, হ্যাঁ, বা তাদের মধ্যে এই কথাটা মনে চলে আসে, তাই না? তারা হয়তো মনে করে যে না, এই যে লোকটা এসেছে এর তো অনেক সম্পদ, শুধু এখন তার একটা বিয়ে করা দরকার। এরকমটা কিন্তু আমাদের গ্রামেও হয়েছে, হ্যাঁ? যে কোনো একটা মেয়ে হোক বা কোনো একটা ছেলে হোক, যে হয়তো পড়াশোনা করে ভালো একটা চাকরি করতেছে, হ্যাঁ, অনেক টাকা পয়সা হয়েছে, গ্রামে গেলেই এই একটা কথাই শুনতে হয় যে কি বাবা, সবই তো হলো, এখন বিয়ে শাদী একটা করে ফেলো। এই যে একটা কথা, হ্যাঁ। তাই বলছে এই রকম মানুষ যদি কোনো এলাকায় প্রবেশ করে, তো সেই এলাকার মানুষজন এই সত্যটাকে যেন একদম হাড়ে হাড়ে ফিল করে, হ্যাঁ। কি ফিল করে? দ্যাট দ্যাট হি ইজ কনসিডার্ড দ্য রাইটফুল প্রপার্টি অফ সাম ওয়ান অর আদার অফ দিয়ার ডটার। তখন ওই আশেপাশের পরিবারের, বিশেষ করে যাদের মেয়ে রয়েছে, তারা হয়তো তাকে কি মনে করে, তাদের রাইটফুল প্রপার্টি মনে করে বসে, হ্যাঁ। তারা মনে করে যে কোনো একটা মেয়ের সাথে, হ্যাঁ, তাদের কোনো একটা মেয়ের সাথে ওই লোকের বিয়ে দিতে পারলেই হয়ে যাবে, এবং যেন এটা তাদের যেন কি একটা রাইটফুল প্রপার্টি, এটা তাদের যেন একটা অধিকারকৃত সম্পদের মতো, যেন তাদের অধিকার রয়েছে যে তাদের কোনো একটা মেয়েকে ওই লোকের সাথে বিয়ে দিতে পারলেই হলো। এরকম একটা চিন্তা ভাবনা তারা কিন্তু শুরু করে। হুম। তো এরকমই একটা ঘটনা ঘটেছে একটা পরিবারের, যে পরিবারের নামটা হচ্ছে বেনেটস ফ্যামিলি। তো মাই ডিয়ার মিস্টার বেনেট সেইড হিজ লেডি টু হিম ওয়ান ডে, মানে মিস্টার বেনেটকে, হিজ লেডি মানে তার ওয়াইফ, তার ওয়াইফ তাকে, তাহলে মাই ডিয়ার মিস্টার বেনেট এই বলে সম্বোধন করে তার ওয়াইফ মিসেস বেনেট, হ্যাঁ, মিস্টার বেনেটকে বলল যে হ্যাভ ইউ হার্ড দ্যাট নেদারফিল্ড পার্ক ইজ লেট অ্যাট লাস্ট, যে অবশেষে নেদারফিল্ড পার্কটি কি করা হচ্ছে, ভাড়া দেওয়া হচ্ছে। লেট মানে কি, ভাড়া দেওয়া, তাই না? হ্যাঁ। তো নেদারফিল্ড পার্ক কি, কোনো হচ্ছে বাড়ি, হ্যাঁ, বা কোনো একটা জমিদারি বাড়ি, এরকম একটা বাড়ি হতে পারে যেটা নেদারফিল্ড পার্ক নামে পরিচিত, সেটা হয়তো ভাড়া দেওয়া হতে যাচ্ছে। তো মিসেস বেনেট তার হাজবেন্ড মিস্টার বেনেটকে বলতেছে যে তুমি কি শুনেছো? মিস্টার বেনেট রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট, তিনি বললেন যে না, তিনি শোনেননি। বাট ইট ইজ, রিটার্ন শি, মানে সে তখন প্রত্যুত্তরে বলল কি, যে বাট ইট ইজ ফর মিসেস লং, দেখো, হ্যাজ বিন দেয়ার অ্যান্ড শি টোল্ড মি অল অ্যাবাউট ইট। হ্যাঁ, মিসেস লং মানে আরেকটা পরিবারের স্ত্রী হয়তো, বলতেছে মিসেস লং সেখানে তিনি ছিলেন যে সময় ভাড়াটা দেওয়া হয়েছে, এবং সে এসে আমাকে এই বিষয়গুলো বলেছে। তাহলে মিসেস বেনেট মিসেস লং এর কাছ থেকে শুনেছেন যে নেদারফিল্ড পার্ক ভাড়া দেওয়া হতে যাচ্ছে। তো এই কথা শুনে মিস্টার বেনেট মেড নো আনসার, অবশ্য তিনি কোনো ইন্টারেস্ট বোধ করলেন না, মানে তিনি কোনো কথা উত্তর দিলেন না বা কিছুই বললেন না এই কথাতে, মানে এই বিষয়ে মিস্টার বেনেটের কোনো আগ্রহ নেই। ডু ইউ নট ওয়ান্ট টু নো হু হ্যাজ টেকেন ইট, তখন মিসেস বেনেট বলতেছে তুমি জানতে চাও না কে এটা নিয়েছে? ক্রাইড হিজ ওয়াইফ ইমপেশেন্টলি, মানে যেহেতু মিস্টার বেনেট মিসেস বেনেটের কথায় মানে কান দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না, তাই তিনি অধৈর্যের সহিত চিৎকার করে যেন বলল যে তুমি কি জানতে চাও না কে এটা নিয়েছে, ভাড়া নিয়েছে? তখন তার হাজবেন্ড কি বলছেন, ইউ ওয়ান্ট টু টেল মি, তুমি যেহেতু বলতে চাও, আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং ইট, আমার শুনতে অবশ্য কোনো আপত্তি নেই, তুমি বলো। মানে আগ্রহ নেই, তুমি বললে আমি শুনবো, কিন্তু আমার শুনতে চাওয়ার যে আগ্রহ সেটা নেই। দিস ওয়াজ ইনভাইটেশন এনাফ, এই যে কথাটা মিস্টার বেনেট বললেন তাতে বোঝা গেল যে না, আসলে সে শুনতে চায়। হ্যাঁ, তাই বলছে দিস ওয়াজ ইনভাইটেশন এনাফ, মানে এই কথাটাই যথেষ্ট হয়েছে যে মিসেস বেনেট এখন সেটা বর্ণনা করা শুরু করবে। হোয়াই মাই ডিয়ার ইউ মাস্ট নো, বলছে কেন প্রিয়, তুমি বুঝতে পারছো না কেন, তোমার এটা জানা উচিত। মিসেস লং সেইজ দ্যাট নেদারফিল্ড ইজ টেকেন বাই আ ইয়ং ম্যান অফ লার্জ ফরচুন ফ্রম দ্য নর্থ অফ ইংল্যান্ড। হ্যাঁ, তাহলে ইংল্যান্ডের নর্থ থেকে আসা একটা বিশাল সৌভাগ্যবান ইয়ং মানুষ, হ্যাঁ,
এটা নিতে যাচ্ছে বা এটা নিয়েছেন। হ্যাঁ, নেদারফিল্ড পার্ক ইজ টেকেন বাই আ ইয়ং ম্যান অফ লার্জ ফরচুন। লার্জ ফরচুন মানে কি, হয়তো তার বিশাল সম্পত্তি আছে না, বিশাল সৌভাগ্যবান একজন মানুষ, যার এলাকা হচ্ছে কোথা থেকে, নর্থ অফ ইংল্যান্ড থেকে। দ্যাট হি কেম ডাউন অন মানডে, সে এখানে সোমবারই এসেছিল। তাহলে দেখো, কেম ডাউন মানে এখানে আসা, তাই না? অন মানডে ইন আ চেইস অ্যান্ড ফোর। এই চেইস কি জিনিস? দেখো, চেইস অ্যান্ড ফোর, এই ফ্রেজটা দিয়ে নির্দেশ করা হচ্ছে, দেখো, রেফার্স টু আ হর্স ডন ক্যারিয়েজ পুলড বাই ফোর হর্সেস। হ্যাঁ, তাহলে চারটা ঘোড়ায় টানা যে গাড়ি, বা যেটা আমরা রথের মতো বলতে পারি, তাই না? সেটা আমরা যদি একটা ইমেজ দেখে নিই তাহলে দেখতে পাবো এই যে এরকম। বিশেষ করে এই যে এই অংশটা বোঝাচ্ছে যেখানে চারটা ঘোড়া লাগে টানার জন্য, এই যে চারটা ঘোড়া। হ্যাঁ, তো এই গাড়িতে করে সে এসেছিল। তাই বলছে, দেখো, দ্যাট হি কেম ডাউন অন মানডে ইন আ চেইস অ্যান্ড ফোর টু সি দ্য প্লেস, জায়গাটা সে দেখতে এসেছিল। অ্যান্ড ওয়াজ সো মাচ ডিলাইটেড উইথ ইট, এবং এটা দেখে সে এত খুশি হয়েছিল দ্যাট হি অ্যাগ্রিড উইথ মিস্টার মরিস ইমিডিয়েটলি। তাহলে মিস্টার মরিসের সাথে তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। তো মিস্টার মরিসের সাথে সে সরাসরি রাজি হয়ে গেল কি করার জন্য, ওই নেদারফিল্ড পার্ক নেওয়ার জন্য। দ্যাট হি ইজ টু টেক পজিশন বিফোর মাইকেল ম্যাস অ্যান্ড সাম অফ হিজ সার্ভেন্টস আর টু বি ইন দ্য হাউস বাই দ্য নেক্সট উইক। হ্যাঁ, তার মানে এখানে আরেকটা হয়তো পরিবারের কথা বলা হচ্ছে, যে তারা যতদিন থাকে, তাই না, হি ইজ টু টেক পজেশন, মানে তাকে বাড়িটা নিয়ে নিতে হবে, যাতে মাইকেল ম্যাস এবং তার সার্ভেন্টরা এসে আগামী সপ্তাহে এসে যেন বাড়িটা না নিয়ে নেয়, এরকম একটা বিষয়। তাই সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল বাড়িটা নিতে। তখন মিস্টার বেনেট জিজ্ঞাসা করছেন, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? মিসেস বেনেট বললেন, বিংলি। তখন মিস্টার বেনেট কি বলছেন, ইজ হি ম্যারিড আর সিঙ্গেল, সে কি বিবাহিত না অবিবাহিত? তখন ওয়াইফ তো মহা খুশি হয়ে বলছে, ও, সিঙ্গেল মাই ডিয়ার, টু বি শিওর। হ্যাঁ, বলছে নিশ্চিত সে সিঙ্গেল। আর সিঙ্গেল ম্যান অফ লার্জ ফরচুন, হ্যাঁ, অবিবাহিত, হ্যাঁ, একজন সৌভাগ্যবান মানুষ। 4 or 5,000 a year, হ্যাঁ, বছরে তার 4 থেকে 5,000 ডলার ইনকাম। হ্যাঁ, হোয়াট আ ফাইন থিং ফর আওয়ার গার্লস, এই যে মূল কথা বেরিয়ে এসেছে না, যে আমাদের মেয়েদের জন্য খুবই ফাইন থিং হবে। হ্যাঁ, খুবই একটা সুন্দর জিনিস হবে যদি আমরা আমাদের কোনো মেয়েকে সাথে লাগিয়ে দিতে পারি না। তখন মিস্টার বেন্ট বলছে, এটা নিয়ে আবার কি হলো? হ্যাঁ, হাউ সো, এটা আবার কি জিনিস? হাউ ক্যান ইট এফেক্ট দেম, এটার সাথে আমাদের মেয়েদের কি সম্পর্ক? হ্যাঁ, এতে আমাদের মেয়েদের লাভ কি? তখন মিসেস বেনেট বলছেন কি, মাই ডিয়ার মিস্টার বেনেট, রিপ্লাইড হিজ ওয়াইফ, হাউ ক্যান ইউ বি সো টায়ারসাম, তুমি এত কেন বিরক্তিকর হতো বলো তো? তুমি কি সিম্পল কথাটা বুঝতে পারছো না? ইউ মাস্ট নোট দ্যাট আই এম থিঙ্কিং অফ ইজ ম্যারিং ওয়ান অফ দেম, আমি তো ভাবছি যে আমাদের কোনো মেয়ের সাথে তার বিয়ে দেওয়া যায় কিনা। হুম, মানে আমাদের যে মেয়েগুলো আছে তার ভিতরে কোনো একজনের সাথে যদি তার বিয়েটা দিয়ে দেওয়া হয়, তাহলে তো বিশাল ব্যাপার, তাই না? তারপর বলছে, ইজ দ্যাট ডিজাইন ইন সেটলিং হেয়ার, বলছে তার ডিজাইন কি, তার উদ্দেশ্য কি এখানে বসবাস করা, বিয়ে করার জন্য নাকি? সে যে এখানে নেদারফিল্ড পার্ক ভাড়া নিচ্ছে, হ্যাঁ, এটা কি তার বিয়ে করার জন্য নাকি? তখন মিসেস বেনেট রেগে গিয়ে বলছে, ডিজাইন, উদ্দেশ্য মানে? আরে ননসেন্স, হাউ ক্যান ইউ টক সো, তুমি এরকম ননসেন্সিক্যাল কথা কেন বলতে পারো বলো তো? সে বিয়ে করতে আসুক আর না আসুক, তা দিয়ে তো আমাদের কোনো কথা না। বাট ইট ইজ ভেরি লাইকলি দ্যাট হি মে ফল ইন লাভ উইথ ওয়ান অফ দেম, সে আমাদের কোনো না কোনো একজন মেয়ের সাথে প্রেমে পড়বেই। অ্যান্ড দেয়ার ফর ইউ মাস্ট ভিজিট হিম অ্যাজ সুন অ্যাজ হি কামস, তো এই জন্য তোমার উচিত হবে, সে যেই আসবে না, তুমি তার সাথে দেখা করবে। হ্যাঁ, দখল আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলেই তো হলো। তাহলে আমাদের মেয়েদের সাথে তাদের কোনো একজনের সাথে দেখা হবে, অমনি হয়তো কারো না কারো প্রেমে তো সে পড়েই যেতে পারে, তাই না? এই, এবার মিস্টার বেনেট কি বলছেন, আই সি নো অকেশন ফর দ্যাট, আমি এটা নিয়ে মোটেও ভাবছি না, এরকম কোনো ঘটনা ঘটবে বলে আমার মনে হচ্ছে না। ইউ অ্যান্ড দ্য গার্লস মে গো, বলে তুমি এবং তোমার মেয়েরা যেও। অর ইউ মে সেন্ড দেম বাই দেমসেলফ, আর না হয় তুমি মেয়েদেরকে পাঠিয়ে দিও। হুইচ পারহ্যাপস উইল বি স্টিল বেটার, সেটাই ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে। ফর অ্যাজ ইউ আর অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ এনি অফ দেম, কারণ তুমিও তো তাদের মতোই হ্যান্ডসাম, তাই না? মিস্টার বিংলি মে লাইক ইউ দ্য বেস্ট অফ দ্য পার্টি, হতে পারে যে আমার মেয়েদের থেকে তোমাকেই পছন্দ করে নিল। দেখো, ঠাট্টা করছে কিন্তু, হ্যাঁ, মিস্টার বেনেট মিসেস বেনেটকে নিয়ে ঠাট্টা করছে, যে তুমিও তো কম হ্যান্ডসাম নাও, তাহলে এমনও তো হতে পারে যে মিস্টার বিংলি, হ্যাঁ, তোমাকেই পছন্দ করে ফেললো পার্টিতে, এই জন্য তোমার যাওয়ার দরকার নেই, বরং তুমি মেয়েদেরকে পাঠিয়ে দিও। তখন মিসেস বেনেট কি বলছে, মাই ডিয়ার ইউ ফ্ল্যাটার মি, মাই ডিয়ার তুমি তো আমাকে বেশ
ঠাট্টা করছো, হ্যাঁ? বা আমাকে একটু বেশি বেশি বলছো। আই সার্টেনলি হ্যাভ হ্যাড মাই শেয়ার অফ বিউটি। অবশ্য আমি সুন্দর ছিলাম, বাট আই ডু নট প্রিটেন্ড টু বি এনিথিং এক্সট্রাঅর্ডিনারি নাও। কিন্তু এখন আমি তো নিজেকে অসাধারণ, হ্যাঁ, সুন্দরী বলে মনে করি না। আর যখন হোয়েন আ উইমেন হ্যাজ 5 গ্রোন আপ ডটার্স, আর আমার মতো উইমেন যখন তার 5 জন, হ্যাঁ, বয়স্ক মেয়ে রয়েছে, শি অট টু গিভ ওভার থিঙ্কিং অফ আর ওন বিউটি, তখন নিশ্চয়ই তার নিজের সৌন্দর্যের কথা ভাবা বাদ দেওয়াই উচিত, তাই না? যেহেতু আমাদের মেয়ে হয়ে গেছে, আমি আমার সৌন্দর্য নিয়ে কেন ভাববো? হ্যাঁ। ইন সাচ কেসেস, বলছে এরকম অবস্থায় উইমেন হ্যাজ নট অফেন মাস বিউটি টু থিঙ্ক অফ। যখন একজন উইমেনের এরকম 5-5টা, হ্যাঁ, বয়স্ক মেয়ে থাকবে, আসলেই তখন তার হয়তোবা তার নিজস্ব বিউটি নিয়ে ভাবার সময়ই নেই। হ্যাঁ। বা হ্যাজ নট অফেন মাস বিউটি টু থিঙ্ক অফ, তার চিন্তা করার মতো সৌন্দর্য থাকারই তো কথা না, তাই না? বাট মাই ডিয়ার, ইউ মাস্ট ইনডিড গো অ্যান্ড সি মিস্টার বিংলি। কিন্তু প্রিয়, আমি তোমাকে বলছি যে তোমার অবশ্যই গিয়ে বিংলির সাথে দেখা করা উচিত। হোয়েন হি কামস ইনটু দ্য নেইবারহুড, যখন সে আমাদের এলাকায় আসবে। ইট ইজ মোর দ্যান আই এনগেজ ফর, আই অ্যাসিওর ইউ। হ্যাঁ, বলছে তুমি আমাকে শুধু কি দেখা করার জন্য পাঠাচ্ছ, না অন্য কিছু ভাব থাকতে পারে বলে তুমি আমাকে পাঠাচ্ছ? হ্যাঁ। বাট কনসিডার ইউর ডটার্স। কিন্তু তোমার তো তোমার মেয়েদের কথা একটু ভাবা উচিত। অনলি থিঙ্ক হোয়াট অ্যান এস্টাবলিশমেন্ট ইট উড বি ফর ওয়ান অফ দেম। হ্যাঁ। যদি আমাদের মেয়েদের কাউকে যদি ওর সাথে বিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে কি ধরনের প্রতিষ্ঠা, মানে প্রতিষ্ঠিত সে হয়ে যাবে ভাবো তো। হ্যাঁ, একজন পুরুষ প্রতিষ্ঠিত হয় কি তার সম্পদ গোছানোর মাধ্যমে, চাকরি করার মাধ্যমে, ব্যবসা করার মাধ্যমে। আর মেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারটা কি, যে কোনো একজন সম্পদশালী ছেলের সাথে বিয়ে দিতে পারলে সে প্রতিষ্ঠা পেয়ে যাবে, তাই না? তাই বলছে অনলি থিঙ্ক হোয়াট অ্যান এস্টাবলিশমেন্ট ইট উড বি। কি ধরনের একটা, হ্যাঁ, এস্টাবলিশমেন্ট তার জন্য হয়ে যাবে, হ্যাঁ, যদি কোনো একজনকে আমরা বিয়ে দিতে পারি তার সাথে। স্যার উইলিয়াম অ্যান্ড লেডি লুকাস আর ডিটারমাইন্ড টু গো, মানে আরেকটা পরিবার, হ্যাঁ, যে উইলিয়াম এবং তার ওয়াইফ লেডি লুকাসও তো যাওয়ার জন্য অলরেডি পণ করেছে। মিয়ারলি অন দ্যাট অ্যাকাউন্ট, শুধু সেই কারণে। কি করার জন্য? দ্য ফর ইন জেনারেল ইউ নো দে ভিজিট নো নিউ কামার্স। তারা কিন্তু আসলে নতুন কেউ আসলে ভিজিট করে না। কিন্তু এই বিংলি এসেছে বলে তারাও কিন্তু অলরেডি মনস্থির করেছে যে তারাও যাবে। সুতরাং ইনডিড ইউ মাস্ট গো, তোমারও যাওয়া উচিত। ফর ইট উইল বি ইম্পসিবল ফর আস টু ভিজিট হিম ইফ ইউ ডু নট। হ্যাঁ। অতএব তুমি যদি না যাও, তাহলে আমাদের পক্ষে কিন্তু তার সাথে ভিজিট করা কঠিন হয়ে যাবে। অতএব তোমাকে অবশ্যই যেতে হবে। ইউ আর ওভার স্ক্রুপুলাস শিওরলি। বলছে নিশ্চিত তুমি এটা নিয়ে একটু বেশি ভাবছো। আই ডিয়ার সে মিস্টার বিংলি উইল বি ভেরি গ্ল্যাড টু সি ইউ। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে তুমি যদি যাও, মিস্টার বিংলি হয়তো দেখে খুশি হবে। আইল সেন্ড আ ফিউ লাইন্স বাই ইউ। বরং আমি একটা চিঠি লিখে দিব। ফিউ লাইন মানে কি, লিখে দেওয়া। তোমার মাধ্যমে কিছু লিখে দিব। টু অ্যাসিওর হিম অফ মাই হার্টি কনসেন্ট টু ম্যারিং, দেখো, টু হিজ ম্যারিং হুইচ এভার হি চুজেস অফ দ্য গার্লস। বরং আমি তোমার হাতে একটা চিঠি লিখে দিব, এটুকু নিশ্চিত করার জন্য যে সে যদি পারে তো আমার যে কোনো একটা মেয়েকে বিয়ে করে নিতে পারে। মানে দেখো, এখন তো ঠাট্টা করছে কিন্তু। দো আই মাস্ট থ্রো ইন আ গুড ওয়ার্ড ফর মাই লিটিল লিজি। যদিও আমি একটু আমার যে ছোট মেয়ে আছে লিজি নামে, তার জন্য আমি একটু ভালো কথা লিখে দিব, মানে তার সাথে যাতে বিয়েটা হয়। তাহলে বোঝা গেল মিস্টার বেনেটের একটা সফট কর্নার রয়েছে লিজির প্রতি, না? তাদের মেয়ে হয়তো 5টা মেয়ে রয়েছে আমরা জানবো, তার ভিতরে লিজি নাম যার, তার প্রতি তার একটা সফট কর্নার রয়েছে। তাই বলছে দো আই মাস্ট থ্রো ইন আ গুড ওয়ার্ড ফর মাই লিটল লিজি, মানে আমি ভালোভাবে উপস্থাপন করবো, ভালো কথা লিখে দিব লিজি সম্পর্কে। তখন মিসেস বেনেট কি বলছে? আই ডিজায়ার ইউ উইল ডু নো সাচ থিং। না, তুমি এরকম কাজ করবে না। হ্যাঁ, লিজ ইজ নট আ বিট বেটার দ্যান দ্য আদার্স। বলতেছে সবাই সমান, লিজি তো একটুও তা অন্যদের থেকে যে বেশি ভালো তা তো নয়। অ্যান্ড আই এম শিওর শি ইজ নট হাফ সো হ্যান্ডসাম অ্যাজ জেন। মানে জেন যত সুন্দর হ্যান্ডসাম, তার অর্ধেকও কিন্তু লিজি না। নর হাফ সো গুড হিউমার্ড অ্যাজ লিডিয়া। আর লিডিয়ার যে আছে, লিডিয়ার মতো এত মন মানসিকতা ভালো না। তার মানে কি, লিজিকে খুব একটা মিসেস বেনেটের পছন্দ না, তাই না? পছন্দ বলতে কি মানে, কম্পারেটিভলি তিনি ওকে একটু কম পছন্দ করেন, এরকমটাই কিন্তু বোঝানো হচ্ছে, তাই না? তাই বলছে দেখো, সে কিন্তু জেনের থেকেও, মানে সে জেনের সাথে তুলনা করে বলছে জেনের মতো এত সুন্দর না, বা লিডিয়ার মতো এত গুড হিউমার্ড না। গুড হিউমার্ড মানে কি, মানে খোলা মনের, বা হচ্ছে ভালো মনের, এরকম বলছে না। বাট ইউ আর অলওয়েজ গিভিং হার দ্য প্রেফারেন্স। কিন্তু তুমি সবসময় এই লিজিকে কেন গুরুত্ব দাও বলো তো, বা তুমি তাকে একটু বেশি গুরুত্ব দাও। দে হ্যাভ নান অফ দেম মাস্ট টু রিকমেন্ড দেম। বলছে তুমি কি বলছো? রিপ্লাইড হি, হ্যাঁ, মিস্টার বেনেট বলতেছে
লিজির যা আছে তা আর কারো মধ্যেই নেই। দেখো বলছে টু রিকমেন্ড দেম, হ্যাঁ, দে আর অল সিলি অ্যান্ড ইগনোরেন্ট লাইক আদার গার্লস, বলছে সবাই অন্যান্য মেয়ের মতোই ওরকম বোকা, অজ্ঞ, বাট লিজি হ্যাজ সামথিং মোর অফ আ কুইকনেস দ্যান আর সিস্টার্স, হ্যাঁ, কিন্তু লিজির মধ্যে ও তার অন্যান্য বোনদের থেকে বুদ্ধিশুদ্ধি বেশি আছে। মোর অফ কুইকনেস মানে কি? কোনো কিছু বোঝার ক্ষমতা বেশি, মানে সবকিছুতে সে একটু চটপটে টাইপের। অতএব সেক্ষেত্রে আমি পছন্দ করি। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে বেঁধে গেছে মেয়েদের নিয়ে, না? মিস্টার বেনেট, হাউ ক্যান ইউ অ্যাবিউজ ইউর ওন চিলড্রেন ইন সাচ আ ওয়ে? বলছি তুমি কিভাবে তোমার নিজের সন্তানদের এইভাবে ছোট করতে পারো, হ্যাঁ? ইউ টেক ডিলাইট ইন ভেক্সিং মি, আর তুমি আমাকে বিরক্ত করে খুব মজা পাও দেখছি। ইউ হ্যাভ নো কম্প্যাশন ফর মাই পোর নার্ভস, হ্যাঁ, আমি যে একটু দুর্বল, হ্যাঁ, আমার যে আমি একটু দুর্বল চিত্তের, হ্যাঁ, এটা নিয়ে মনে হয় তোমার ভিতরে কোনো দয়া মায়া নেই, হ্যাঁ, আমার প্রতি তোমার মনে হয় কোনো দয়া মায়া নেই, তাই না? তখন মিস্টার বেনেট কি বলছে? ইউ মিস্টেক মি, মাই ডিয়ার। আরে, তুমি আমাকে ভুল বুঝছো কেন? আই হ্যাভ আ হাই রেসপেক্ট ফর ইউর নার্ভস। তোমার নার্ভস নিয়ে আমার যথেষ্ট হাই রেসপেক্ট রয়েছে, তোমার ভিতরে খুব শক্তি আছে, ক্ষমতা আছে, তোমার বোধ ক্ষমতা বেশি, এটা আমি জানি। দে আর মাই ওল্ড ফ্রেন্ডস। তোমার এই নার্ভস তো আমার ওল্ড ফ্রেন্ড, তোমাকে নিয়ে তো আমি আছি এতদিন ধরে, হ্যাঁ। বলছে আই হ্যাভ হার্ড ইউ মেনশন দেম উইথ কনসিডারেশন দিস লাস্ট 20 ইয়ার্স অ্যাট লিস্ট, যে কমপক্ষে গত 20 বছর ধরে, হ্যাঁ, তুমি তাদেরকে খুব সুবিবেচকের মতো, হ্যাঁ, মানে খুব ভালো মতো উপস্থাপন করছো আমার সামনে, মেনশন করো যে তোমার নার্ভস এই সেই ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে ওইভাবে বলার কিছু নেই, হ্যাঁ। আমি জাস্ট আমার মেয়েদের নিয়ে হয়তো কথা বলছি, আমি তাদেরকে বিচার বিবেচনা করছি, কে কেমন সেটা বলছি, কিন্তু তাদেরকে ছোট করছি না, তাই না? এইভাবে মিস্টার বেনেট ওয়াজ সো ওড আ মিক্সার অফ কুইক পার্টস, সার্কাস্টিক হিউমার, রিজার্ভ অ্যান্ড ক্যাপ্রিস, মানে তার আচরণ থেকে আমরা বুঝতে পারলাম, তাই না, যে দেখো মিক্সার অফ কুইক পার্টস, সে একটু ওড টাইপের মানুষ, একটু অদ্ভুত টাইপের মানুষ। দেখো, তার মেয়েদের নিয়ে তার কোনো টেনশন নাই, চিন্তা নাই, যত চিন্তা তার ওয়াইফের, তাই না? একটু সার্কাস্টিক হিউমার রয়েছে, সবকিছুতে ঠাট্টা মশকরা করে, একটু গম্ভীর কথাবার্তা কম বলে, এবং খামখেয়ালিপূর্ণ। ক্যাপ্রিস মানে কি? খামখেয়ালিপূর্ণ, তার যা খুশি সে তাই করে, হ্যাঁ। দ্যাট দ্য এক্সপিরিয়েন্স অফ 3 and 20 years হ্যাড বিন ইনসাফিসিয়েন্ট টু মেক হিজ ওয়াইফ আন্ডারস্ট্যান্ড হিজ ক্যারেক্টার। তাহলে তাদের বিয়ের বয়স কত? 3 and 20 years, মানে 23 বছরের। তাই তাই বলছে যে তার যে চরিত্রের যে অদ্ভুত ব্যাপার, এই অদ্ভুত ব্যাপারের জন্য তার ওয়াইফ তার এই 23 বছরের বিবাহিত জীবনেও তাকে ঠিকমতো বুঝে উঠতে পারেনি। তাহলে 23 বছর ইনসাফিসিয়েন্ট হয়ে গেছে, না, টু মেক হিজ ওয়াইফ আন্ডারস্ট্যান্ড হিজ ক্যারেক্টার। মানে এই 23 বছর তার সাথে বিবাহিত জীবনে থেকেও তার ওয়াইফ আসলে তার চরিত্রটা বুঝে উঠতে পারেনি, যে মিস্টার বেনেট আসলে কেমন। তাহলে এখানে কি আছে দেখো, একটু খেয়াল রাখো ব্রিফ কোশ্চেনের জন্য। মিস্টার বেনেট ওয়াজ সো ওড আ মিক্সার অফ কুইক পার্টস, যেমন হচ্ছে কি সার্কাস্টিক হিউমার, রিজার্ভ অ্যান্ড ক্যাপ্রিস। হার মাইন্ড ওয়াজ লেস ডিফিকাল্ট টু ডেভেলপ। আর বলছে কি তার মন, মানে ওয়াইফ টেন মন বা মিসেস বেনেটের মনটা কেমন? ওয়াজ লেস ডিফিকাল্ট টু ডেভেলপ, মানে তিনিও যেন বড় হয়ে উঠতে পারেনি, এখনো ছোট মানসিকতার আছে, ব্যাপারটা এরকম, হ্যাঁ, যেন তার স্বামীর সাথে চিন্তা ভাবনায় মিলিয়ে উঠতে পারেনি। শি ওয়াজ আ উইমেন অফ মিন আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, দেখো, লিটল ইনফরমেশন অ্যান্ড আনসার্টেন টেম্পার। তাহলে মিস্টার বেনেট এবং মিসেস বেনেটের মধ্যে পার্থক্য কি চরিত্রে, সেটা একটু খেয়াল করবা। বলছে শি ওয়াজ আ উইমেন অফ মিন আন্ডারস্ট্যান্ডিং, মানে তার চিন্তা ভাবনা খুবই নিচু, এরকম একটি বিষয়, হ্যাঁ, সে ছোটখাটো বিষয় নিয়ে ভাবে। লিটিল ইনফরমেশন, জ্ঞান শূন্য, জ্ঞান ট্যান কম আছে, তথ্য কম, মানে কি তার মধ্যে জ্ঞান কম। অ্যান্ড আনসার্টেন টেম্পার, হ্যাঁ, অনিশ্চিত মেজাজ, কখন কি হয়ে যায় বলা যায় না। অ্যান্ড হোয়েন শি ওয়াজ ডিসকন্টেন্টেড, আর সে যদি একবার অসন্তুষ্ট হয়ে পড়ে কোনো কিছু নিয়ে, শি ফেন্স ইট হারসেলফ নার্ভাস, সে নিজেকে নার্ভাস ফিল করে। এর কারণেই বলছে না যে তুমি আমার নার্ভসের উপরে কষ্ট, মানে তুমি আমাকে কষ্ট দিচ্ছ, হ্যাঁ, আমার নার্ভসের জন্য তোমার ভিতরে কোনো দয়া মায়া নেই, মানে আমি যে একটু ভরকে যাই, আমি যে একটু অসুস্থ হয়ে পড়ি, দুর্বল হয়ে পড়ি, এটা নিয়ে তুমি ভাবো না, এই সকল কথা বলছে। দ্য বিজনেস অফ আর লাইফ ওয়াজ টু গেট হার ডটার্স ম্যারিড। যাই হোক, তার জীবনের এখন একটাই উদ্দেশ্য, সেটা হলো কি তার মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া। ইটস সোলাস ওয়াজ ভিজিটিং অ্যান্ড নিউজ। আর তার এই বিজনেস, তার এই নার্ভাসনেসের একটাই সান্ত্বনা হলো যে যেভাবেই হোক কোনো ছেলে পাইলে সেখানে যাওয়া এবং সেই ছেলের সম্পর্কে নিউজ নেওয়া, যাতে কি হয় তার কোনো একটা মেয়েকে ওদের সাথে বিয়ে দিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে তার সোলাস, মানে সান্ত্বনা। তাহলে তার অসন্তোষের সান্ত্বনা হলোই কি, যে ভিজিটিং অ্যান্ড নিউজ, কোনো জায়গায় যাওয়া, সে কোথাও গিয়ে গল্প শোনা, সেখান থেকে নিউজ নেওয়া, এবং তারপরে তার মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু করে দেওয়া। আর বিয়ে একটা দিতে পারলেই সে মোটামুটি সন্তুষ্ট। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এখানে নভেল পড়তে গিয়ে আমরা কিন্তু লিটারাল মিনিং নিয়ে অনেক সময় ভাববো না, আমাদের সেন্স যে মিনিংটা দেয় আমরা সেটাকে বোঝার চেষ্টা করব। তো আমি যেহেতু এখানে বাংলা করে দেওয়ার চেষ্টা করছি, আমার মনে হয় না যে এই নভেলটা পড়তে গিয়ে খুব একটা কঠিন বোধ হবে তোমাদের কাছে, কারণ খুবই ইজি ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। তারপরও আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি পুরো নভেলটিকে। তো আমরা ফার্স্ট চ্যাপ্টার শেষ করলাম। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে চ্যাপ্টার 2 নিয়ে। এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। বাই।